ঠিক আছে, সো তাহলে আমরা এখন এখানের মধ্যে শুরু করি যে রেডিও অ্যাক্টিভিটির রিভিউ। ফার্স্ট অফ অল, আমাদের রেডিও অ্যাক্টিভিটি কিসের সাথে রিলেটেড, যে আমরা রেডিও অ্যাক্টিভিটি টার্মটা কেন ইউজ করি, আর রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা আমাদের কিসের থেকে আসে যাবে? ফিশন ফিউশন ওগুলা নিউক্লিয়ার রিঅ্যাকশন, ওটা অন্য জিনিস, বুঝছো? রেডিও অ্যাক্টিভিটির সাথে ওটা কাজ আছে, ফিশনের কাজ আছে, কিন্তু রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কি, যে এখানের মধ্যে কি হয়, আমাদের যত রকমের এলিমেন্ট আমরা আর্থের মধ্যে পাই সব যে আমাদের স্টেবল হবে এমন কোনো কথা নাই, তাই না? সবগুলো যে আমাদের স্টেবল হবে এমন কোনো কথা নাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো যে আনস্টেবিলিটি তাহলে কেন দেখা দেয়? এই যে সবগুলা স্টেবল না, তো তাহলে অন্য জিনিসগুলা কেন আনস্টেবল? তো এইটার জন্য আমরা লজিক কি বলছিলাম মনে আছে? একটা অ্যাটমের রেডিও অ্যাক্টিভ হওয়ার রিজন কি থাকতে পারে জাবের? একটা অ্যাটমের রেডিও অ্যাক্টিভ হওয়ার রিজন কি হইতে পারে? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে বলি নিউট্রনের নাম্বার। নিউট্রনের নাম্বার, হ্যাঁ ঠিক আছে, নিউট্রনের নাম্বার এখানের মধ্যে আছে, কিন্তু মেইন জিনিসটা কি, আমাদের একটা অ্যাটমের মধ্যে কি থাকে, মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস থাকে না? মাঝখানে হলো নিউক্লিয়াস আর এর চারপাশে হলো আউটার শেল ইলেকট্রন, তাই তো? তো এই যে মাঝখানে নিউক্লিয়াস এর চারপাশে যে আউটার শেল ইলেকট্রন, এখন এই নিউক্লিয়াসের ভিতরে কে কে থাকে জাসরিন? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন। এখন প্রোটন হলো পজিটিভ চার্জ আর নিউট্রন হলো নিউট্রাল, তো তাহলে ওভারঅল নিউক্লিয়াসের চার্জ হলো পজিটিভ। তো এখন এই যে নিউক্লিয়াসের মধ্যে এই পজিটিভ চার্জ হলো প্রোটন গুলা আছে, তো তাহলে প্রোটন গুলা কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? রিপেল করবে। রিপেল করবে। তো তাহলে প্রোটন গুলা কি করতে চায়, নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করে, কিন্তু এইটার এগেইনস্টে আমাদের একটা ফোর্স আসে, আর এইটার এগেইনস্টে একটা ফোর্স এক্সার্ট করা হয়, দ্যাট ইজ নিউক্লিয়ার ফোর্স, তাই না? এটার এগেইনস্টে একটা ফোর্স হ্যাঁ। করা হয়, দ্যাট ইজ নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্সটা যদি কি করতে পারে, নিউক্লিয়ার ফোর্সটা যদি ইলেকট্রিক রিপালশন অফ দা প্রোটনস এটাকে ব্যালেন্স আউট করতে পারে, তো তখন আমরা কি বলি, দা নিউক্লিয়াস ইজ ইন ইকুইলিব্রিয়াম অর দা নিউক্লিয়াস ইজ স্টেবল আর কি। কিন্তু যদি একটা ফোর্স বেশি বা একটা ফোর্স কম হয়ে যায়, তো তখনই কি হবে, আনস্টেবল হয়ে যাবে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা পড়ছিলাম। তো এইখানের মধ্যে এখন আনস্টেবল একটা নিউক্লিয়াস সে করবে কি, একটা আনস্টেবল নিউক্লিয়াস কি করে, সে স্টেবল হইতে চাবে। তা এখন সে আনস্টেবল কেন, বিকজ তার মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি আছে, ঠিক আছে? যে একটা অ্যাটম বা একটা নিউক্লিয়াস কেন আনস্টেবল, বিকজ তার ভিতরে এক্সেস অ্যামাউন্ট অফ এরকম এনার্জি আছে। তা এখন সে তার এক্সেস এনার্জিটাকে কি করতে চাবে জাস্টিন, সে তার এক্সেস এনার্জিটাকে রিলিজ করে দিতে চাবে। তো এই যে সে তার এক্সেস এনার্জিটাকে রিলিজ করে, ইট ডাজ দিস বাই রিলিজিং রেডিয়েশন। এন্ড সবকিছু জাস্ট এরকম নর্মাল রেডিয়েশন হইলে হয়তো কয়টা টাইপের রেডিয়েশন সে আবার ছাড়ে, যেগুলা কি করে, নর্মাল নিউট্রাল পার্টিকেলদেরকে আয়োনাইজ করে। তো এর জন্য এটাকে আমরা কি বলি, আয়োনাইজিং রেডিয়েশন। তো এই আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে কে কে আছে, আলফা, বেটা, যে বেটা এখানে আমাদের প্লাসও হয় মাইনাসও হয়, বাট বেটা প্লাসটা আমাদের সিলেবাসে নাই, জাস্ট বইয়ের মধ্যে আছে দেখে আমরা পড়ছি যে বেটা রেডিয়েশন। আর আরেকটা কি, আরেকটা হলো গামা। এইগুলা কি করে, এরা রেডিও অ্যাক্টিভ এরকম অ্যাটম থেকে বা নিউক্লিয়াস থেকে রিলিজ হয়, এন্ড তারা কি করে, অন্য নিউট্রাল পার্টিকেলদেরকে আয়োনাইজ করে। তো তাহলে তাদেরকে এর জন্য আমরা কি বলি, আয়োনাইজিং রেডিয়েশন। এরকম জাস্ট নর্মাল রেডিয়েশনের মধ্যে আবার দুইটা জিনিস আছে, দুইটা না, এখানের মধ্যে বেসিক্যালি আমরা একটা পড়ি, কি পড়ি, নিউট্রন রেডিয়েশন।
নিউট্রন রেডিয়েশন জিনিসটা কি, যে কোন একটা নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন এক্সেস আছে, তো সে তখন কি করবে, একটা নিউট্রন এরকম তার নিউক্লিয়াস থেকে ছেড়ে দিবে। তো এখন এই যে সে তার কি বলে নিউক্লিয়াস থেকে একটা এক্সট্রা ইলেকট্রন নিউট্রন রিলিজ করে দিল। এখন এই নিউট্রনটা রিলিজ করাতে নিউট্রন তো নিউট্রাল, সে তো অন্য কোনো কিছুকে কি করতে পারবে না, আয়নাইজ করতে পারবে না। তো সে আয়নাইজেশন কজ করায় না, কিন্তু সে আরেকটা জিনিস করায়, কি করে, এই নিউট্রনটা যে অন্য কোন একটা অ্যাটমের কাছে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। এই নিউট্রনটা যদি অন্য কোন একটা অ্যাটমের কাছে অ্যাবজর্ব হয়, দেন ওই অ্যাটমটার মধ্যে কি হয়ে যাবে, ইমব্যালেন্স অফ নিউট্রন হয়ে যেতে পারে না। যে মনে করো কোন একটা সোডিয়ামের অ্যাটম আছে, ওকে, কোন একটা এরকম সোডিয়ামের অ্যাটম আছে। এখন সোডিয়ামের অ্যাটম এটা তো নিউট্রাল, তার নিউক্লিয়াসও যার মধ্যে নরমালি যেরকম থাকার কথা এরকম আছে, এখানে থেকে একটা নিউট্রন আসতেছে তার দিকে। তো একটা নিউট্রন যদি সোডিয়াম অ্যাটমটার দিকে বা সোডিয়ামের নিউক্লিয়াসের দিকে আসতে থাকে, এই নিউট্রনটাকে কি কোন রিপেল টিপেল করে সরাই দিতে পারবে, বলতো কাবিও? না। বিকজ নিউট্রনের তো কোনো চার্জ নাই, তো তাহলে তাকে তো আর রিপেল করে কোনো সরাই দেওয়ার কোনো ওয়ে নাই। তো নিউট্রনটা এসে কি করবে, নিউট্রনটা এসে সুন্দর মতো এই সোডিয়ামের নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেল। এখন সোডিয়ামের ভিতরে কি হয়ে গেছে, নিউট্রন এক্সেস হয়ে গেল না, যে একটা এক্সট্রা নিউট্রন চলে আসলো নিউক্লিয়াসের মধ্যে। তো এখন কি করতে পারে, ইট ক্যান কজ দ্য সোডিয়াম অ্যাটম টু বিকাম রেডিও অ্যাক্টিভ বা টু বিকাম আনস্টেবল। তো তখন এই সোডিয়ামকে দিয়ে সে কি করতে পারে, আয়নাইজিং রেডিয়েশন রিলিজ করাইতে পারে। যে এই ব্যাপারটা তোমাদের স্টুডেন্ট বুকে এরকম সুন্দর করে লেখা, রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটার মধ্যে যাই। এই যে নিউট্রন রেডিয়েশন, এই জিনিসটা এই যে নতুন ও লেভেলস ব্যাচের ওদের এই চ্যাপ্টার শেষ হয়েছে, এর পরের চ্যাপ্টারের একটা লেকচার হয়েছে। তো এই চ্যাপ্টারের লেকচার ভিডিওগুলো তোমাদেরকে ফরওয়ার্ড করে দিব, তাহলে যেন তোমরা এটা দেখে আবার মনে করতে পারো যে ব্যাপারগুলো কি কি ছিল। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা দেখো কি, নিউট্রন রেডিয়েশনের, neutrons are emitted by a radioactive material. They have roughly the same mass as a proton but have no electric charge. যে নিউট্রনের mass almost প্রোটনের সমান, নিউট্রন is slightly heavier than a proton, কিন্তু জাস্ট এখানের জন্য আমরা ধরতে পারি যে নিউট্রন আর প্রোটনের mass same। এখন কি হইতেছে, the symbol used for neutron in a radioactive decay is, নিউট্রনের তো mass number হলো 1 আর তার কোনো চার্জ নাই, তো তাহলে অ্যাটমিক নাম্বার হলো 0। তো তাহলে এই হলো নিউট্রন। এখন এখানের মধ্যে কাজটা কি, ইফ আ নিউট্রন ইজ এমিটেড বাই নিউক্লিয়াস, কি হবে, একটা নিউক্লিয়াসের থেকে যদি একটা নিউট্রন কমে যায়, তো তখন কি করবে, তার ম্যাস নাম্বার কমে যাবে না বলতো? একটা নিউট্রনের হ্যাঁ। একটা নিউক্লিয়াস থেকে একটা নিউট্রন চলে গেল, তো তাহলে ম্যাস নাম্বার উইল ডিক্রিজ বাই 1। কিন্তু নিউট্রন গেছে, প্রোটনের নাম্বারে তো কোনো চেঞ্জ আসে নাই, তো তাহলে অ্যাটমিক নাম্বারে কি কোনো চেঞ্জ হবে? অ্যাটমিক নাম্বারে কোনো চেঞ্জ হবে না। তো এই জিনিসটাই বলতেছে যে ইফ আ নিউট্রন ইজ এমিটেড বাই নিউক্লিয়াস, its mass number A goes down by 1 but the atomic number Z is unchanged. কেন? বিকজ নিউট্রন কমে যাইতেছে মানে ম্যাস নাম্বার 1 কমে গেল, কিন্তু নিউট্রনের তো কোনো অ্যাটমিক নাম্বার হোল্ড করে না, তো তাহলে নাম্বার অফ প্রোটনে যেহেতু কোনো চেঞ্জ আসে নাই, সো তাহলে জি ভ্যালু কনস্ট্যান্ট থাকে। এখন সে যে যার কাছে অ্যাবজর্বড হবে ওইটাকে কি করবে, যে ইফ আ নিউট্রন ইজ অ্যাবজর্বড বাই আ নিউক্লিয়াস ইটস মাস নাম্বার ইনক্রিজেস বাই 1। যে কোন একটা নতুন অ্যাটমের ভিতরে এই নিউট্রনটা যে ঢুকে গেল, তো তাহলে কি হবে, তখন ওইটার একটা নিউট্রন বেড়ে গেছে, সো মাস নাম্বার উইল ইনক্রিজ বাই 1 কিন্তু অ্যাটমিক নাম্বার উইল রিমেইন আনচেঞ্জ। তো এটাই বলতেছে যে its mass number goes up by 1 but the atomic number is unchanged। তো এই জিনিসটা যে এখানের মধ্যে নিউট্রন রেডিয়েশনের একটা এক্সাম্পল দেওয়া, কোথায় ছিল, এই যে নিউট্রন রেডিয়েশনের একটা এক্সাম্পল দিছে, যে একটা হিলিয়াম 5 অ্যাটমের থেকে কি করবে, একটা হিলিয়াম 5 অ্যাটমের থেকে একটা নিউট্রন চলে যাবে, তো তাহলে হিলিয়ামের ম্যাস নাম্বার ছিল 5, এখন 1 কমে কত হয়ে যাবে, 4, বিকজ নিউট্রন একটা ম্যাস নাম্বার নিয়ে নিছে, কিন্তু অ্যাটমিক নাম্বার
এখানের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, বিকজ নিউট্রনের অ্যাটমিক নাম্বার কত, 0। সো তাহলে দেয়ার ইজ নো চেঞ্জ ইন দা অ্যাটমিক নাম্বার। ইন দা সেম ওয়ে এখানের মধ্যে বেরিলিয়ামের জন্য তারা এমন এক্সাম্পলটা বলছে যে বেরিলিয়াম 13 ছিল, তো বেরিলিয়াম 13 একটা নিউট্রন রিলিজ করাতে তার ম্যাস নাম্বার কমে গেছে 1, তো তাহলে হয়ে গেল 12, কিন্তু অ্যাটমিক নাম্বার 4 ছিল, 4ই আছে। তো তাহলে এই জিনিসটা ওকে। তো নিউট্রন রেডিয়েশনের এইটা আমাদের ইকুয়েশন সলভিং এর জন্য, এগুলোর জন্য কোনো প্রবলেম হওয়ার কথা না। আমাদের মেইন ফোকাস এখন যেটা কি নিয়ে, আলফা বেটা এন্ড গামা। এখন আলফা বেটা আর গামা রেডিয়েশনের আমাদের একটা টেবিল ছিল যে তাদের পেনিট্রেটিং পাওয়ার আর আয়নাইজেশন পাওয়ার এই দুইটা হলো উল্টা। কি, আলফা পার্টিকেলের ম্যাস বেশি আর আলফা পার্টিকেলের চার্জ বেশি। তো ম্যাস যদি বেশি হয় তো তাহলে তারা কি করবে, ম্যাস যদি বেশি হয় দে উইল মুভ স্লোলি। ম্যাস বেশি দেখে তারা আস্তে আস্তে মুভ করবে। তো যদি আস্তে আস্তে মুভ করে হোয়াট উইল হ্যাপেন, তাদের নরমাল ম্যাটারের সাথে কন্টাক্ট টাইমটা কি হবে, বেশি হবে না বলতো? যে আস্তে আস্তে মুভ করতেছে, সো তাহলে ইট উইল কাম ইন কন্টাক্ট উইথ নরমাল ম্যাটার মোর অফেন। তো এই যে তারা নরমাল ম্যাটারের সাথে বেশি বেশি কন্টাক্টে আসতেছে, সো তাহলে তাদেরকে তারা কি করতে পারবে, বেশি করে আয়নাইজেশন করতে পারবে না। তো তাহলে আলফা পার্টিকেলের একে হলো ম্যাস বেশি, এর উপর হলো চার্জ বেশি। তো তাহলে হোয়াট দে উইল ডু, দে উইল কজ মোর আয়নাইজেশন। তো তাহলে এখানের মধ্যে কি করতেছে, আলফা পার্টিকেলের আয়নাইজেশন পাওয়ার বা আয়নাইজিং পাওয়ার সবচেয়ে বেশি। এখন এই যে আলফা আয়নাইজেশন করতেছে, আয়নাইজেশন করতে কি হয়, এনার্জি খরচ হয় না? তো তাহলে এই যে আয়নাইজেশন করতে সময় এনার্জি খরচ হইতেছে, হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য এনার্জি ইজ বিং ইউজড আপ। তো এখন এনার্জি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো তাহলে সে কি করতে পারবে না, কোন একটা ম্যাটার দিয়ে এত বেশি ডিপলি পেনিট্রেট করতে পারবে না, বিকজ সে তো অনেক তাড়াতাড়ি কি করে ফেলে, তার এনার্জিটাকে ইউজ আপ করে ফেলে। কিভাবে তার এনার্জিটাকে ইউজ আপ করে ফেলে মাইশারা, বাই ডুইং আয়োনাইজেশন, তাই না? সো তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, আয়োনাইজিং পাওয়ার এন্ড পেনিট্রেটিং পাওয়ারের একটা লজিক দিতে পারি। এখানের মধ্যে দাঁড়াও তোমাদের, সরি, এখানের মধ্যে নোটটা বের করে দেখাই, নতুন ব্যাচের ওদেরটা। আচ্ছা, সো আই হোপ তোমরা এখন স্ক্রিন সবাই দেখতে পাইতেছো, যে এখানের মধ্যে দেখো ফার্স্ট অফ অল সাইজ কম্প্যারিজন এন্ড ওইসব জিনিসগুলো দেখাইছি। এগুলা জিনিস যেটা বললাম যে ওদের ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দিব, ওখানে থেকে ইজিলি দেখে নিতে পারবা। আমরা আজকে জাস্ট এট আ গ্ল্যান্স রিভিউটা করে নিতেছি। ওকে, কখন আনস্টেবল হয়, এনজেড ডায়াগ্রাম এগুলো তো আমরা করছিলাম, আয়োনাইজিং রেডিয়েশনের এখানে এটা। এখন এই যে আলফা পার্টিকেল, আলফা পার্টিকেলের এক্সপ্লেনেশনটা আমরা দেখি। আলফা পার্টিকেল কি জিনিস, আলফা পার্টিকেল রেডিয়েশন, একটা আলফা পার্টিকেল হলো একটা হিলিয়াম নিউক্লিয়াস। মানে কি, যে একটা হিলিয়াম অ্যাটমের থেকে যদি তার আউটার শেল ইলেকট্রন গুলাকে সরায় দেই, হোয়াট উইল রিমেইন, শুধু হিলিয়ামের নিউক্লিয়াসটা থেকে যাবে। হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। তো তাহলে তার ম্যাস নাম্বার হবে 4, অ্যাটমিক নাম্বার হবে 2। আর যেহেতু আউটার শেল কোনো ইলেকট্রন নাই কিন্তু ভিতরে দুইটা প্রোটন আছে, তো তাহলে তার চার্জ হবে কত, তার চার্জ হবে +2। তো তাহলে এই জিনিসটা, এখন একটা প্রোটন বা একটা নিউট্রন ইলেকট্রনের থেকে কত টাইমস হেভিয়ার, অ্যাপ্রক্সিমেটলি 2000 টাইমস হেভিয়ার। সো তাহলে একটা আলফা পার্টিকেল একটা বেটা পার্টিকেলের রেসপেক্টে কত টাইমস হেভি হবে, 8000 টাইমস হেভিয়ার। সো তাহলে এত বেশি ভারী সে একটা বেটা পার্টিকেলের রেসপেক্টে। তা এখন এই যে যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি দেখার জন্য এই নোটটা ওপেন করছি, আয়োনাইজিং পাওয়ার এন্ড রেঞ্জ অর পেনিট্রেটিং পাওয়ার যেটা। তো এখন আয়োনাইজিং পাওয়ারের এখানের মধ্যে ব্যাপারটা কি, আলফা পার্টিকেলস আর হেভি এন্ড হ্যাভ হাই চার্জ or carry a large amount of charge. So what happens, heavy মানে কি, 8000 times heavier than an electron. So what happens, so they interact with matter more often, so they are highly ionizing.
সো এরপর ব্র্যাকেটের মধ্যে মেইন রিজনিংটা লেখা, কি রিজনিং? সিন্স ইট ইজ হাইলি আয়োনাইজিং ইট ইউজেস আপ ইটস এনার্জি ভেরি কুইকলি, যে তাড়াতাড়ি তার এনার্জিটা সে কি করে ফেলে, খরচ করে ফেলে। তো তাহলে রেঞ্জের সাথে এটা আমরা রিলেট করলাম কিভাবে? রেঞ্জের আন্ডারে দেখো কি লেখা, আলফা পার্টিকেলস হ্যাভ আ শর্ট রেঞ্জ। কেন? দ্য রেঞ্জ ইজ দ্য ডিস্টেন্স ইট ক্যান ট্রাভেল ইন ম্যাটার। কেন তার রেঞ্জটা শর্ট? কেন? বিকজ সে তো ম্যাটারের সাথে অনেক বেশি বেশি ইন্টারঅ্যাক্ট করে। তো তাহলে বেশি ইন্টারঅ্যাক্ট করতে করতে সময় কি করবে? ইট উইল কজ আয়োনাইজেশন। আয়োনাইজেশন যত বেশি কজ করাবে, ইট উইল ইউজ আপ ইটস এনার্জি ভেরি কুইকলি। তো কি হইতেছে? আলফা পার্টিকেলস ক্যান only travel few centimeters in air and cannot penetrate through thin sheet of paper or can be stopped by a thin sheet of paper. তো তাহলে এই জিনিসটা কেন, যে আলফা পার্টিকেলের রেঞ্জটা শর্ট কেন বা পেনিট্রেটিং পাওয়ার কম কেন? বিকজ সে অনেক বেশি আয়োনাইজিং এর জন্য। বেটার জন্য আমরা কি বলতে পারি, যে বেটা প্লাস মাইনাস দুইটাই আমাদের আছে। মেইনলি বেটা প্লাস নিয়ে আমরা পড়বো না, বিকজ ওইটা কি আউট অফ সিলেবাস। জাস্ট এখানের মধ্যে ডেসক্রিপশনটাও দেওয়া আছে। আমরা মেইনলি পড়বো বেটা মাইনাস নিয়ে, which is a very fast moving electron। এখন ইলেকট্রনটা কোন জায়গা থেকে রিলিজ হয়? The beta particle is an electron, but the electron comes from a special position or from a special place. ইলেকট্রন কোন জায়গা থেকে বের হইতেছে? নিউক্লিয়াস থেকে বের হইতেছে। আরে কি, নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন আর নিউট্রন থাকে, তো নিউক্লিয়াসের ভিতর থেকে ইলেকট্রন কেমনে করে বাইরে হয়? তো তাহলে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন কই থেকে আসে? হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, যে একটা নিউট্রন কি করে, একটা নিউট্রন স্প্লিট করে একটা প্রোটন আর একটা ইলেকট্রনে কনভার্ট হয়, সাথে আরেকটা পার্টিকেল, এই যে সাথে একটা অ্যান্টি নিউট্রিনো তৈরি করে। কিন্তু অ্যান্টি নিউট্রিনো কি জিনিস এটা আমাদের জানা লাগবে না এখন, এটা একটা অ্যান্টি পার্টিকেল। এগুলো আমরা A2 তে উঠলে পার্টিকেল ফিজিক্স এর মধ্যে পড়বো বেসিক্যালি। তো এখন এখানের মধ্যে কি হয়, একটা নিউট্রন একটা প্রোটন আর একটা ইলেকট্রন স্প্লিট করে। প্রোটনটা নিউক্লিয়াসে থেকে যায়, কিন্তু ইলেকট্রনটাকে অনেক হাই স্পিডে ইজেক্ট করে দেওয়া হয় আর বের করে দেওয়া হয়। তো এই ফাস্ট মুভিং ইলেকট্রনটাকে আমরা কি বলি? বেটা মাইনাস পার্টিকেল অর বেটা পার্টিকেল। তো এখন এটা যেহেতু একটা ইলেকট্রন, তো তাহলে এটার সিম্বল হিসেবে আমরা ই দিতে পারি। এন্ড সিন্স ইটস ম্যাস ইজ নেগলিজিবল, তো তাহলে ম্যাস নাম্বার হলো 0 আর তার চার্জ হলো -1, তো তাহলে অ্যাটমিক নাম্বারের ওখানে কত? -1। তো এই জিনিসটা আমরা এখানের মধ্যে দিলাম, যে চার্জ হলো 0, কি বলে, চার্জ হলো -1 আর ম্যাস নাম্বার হলো 0। কারণ আয়োনাইজিং পাওয়ার আর রেঞ্জের মধ্যে কাহিনীটা কি? আয়োনাইজিং পাওয়ার আর রেঞ্জের মধ্যে কাহিনী হলো যে বেটা পার্টিকেল হলো হালকা, আলফার তুলনায় কত টাইমস হালকা? 8000 টাইমস লাইটার। তো তাহলে হালকা হইলে সে কি করবে? আস্তে আস্তে মুভ করবে নাকি তাড়াতাড়ি মুভ করবে? যাবে তাড়াতাড়ি মুভ করবে। সো তাহলে হালকা হইলে যদি তাড়াতাড়ি মুভ করে, হোয়াট উইল হ্যাপেন, সে ম্যাটারের সাথে এত বেশি কন্ট্যাক্টে থাকার সময় পাবে না, তাই না? সে অনেক তাড়াতাড়ি মুভ করে চলে যাচ্ছে, সো ইট উইল হ্যাভ লেস অ্যামাউন্ট অফ টাইম টু ইন্টারঅ্যাক্ট উইথ ম্যাটার। তো তাহলে সে যদি ম্যাটারের সাথে বেশি ইন্টারঅ্যাকশন না করে, তো তাহলে কি করবে না? সে এত বেশি আয়োনাইজেশন কজ করাইতে পারবে না। আর সে যদি আয়োনাইজেশন বেশি কজ না করায়, তো তখন তার এনার্জিটা কি তাড়াতাড়ি ইউজ আপ হবে নাকি আস্তে আস্তে ইউজ আপ হবে? আস্তে 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 ইউজ আপ হবে। সো তাহলে সে যদি তার এনার্জিটা আস্তে আস্তে ইউজ আপ করে, তো তাহলে সে কি করতে পারবে? ইট ক্যান ট্রাভেল আ লঙ্গার ডিস্টেন্স ইন এয়ার। কেন? বিকজ সে তার এনার্জিটাকে এত ইজিলি ইউজ আপ করতেছে না, বিকজ সে ম্যাটারের সাথে এত বেশি ইন্টারঅ্যাক্ট করে না। তো এই ব্যাপারটা এখানের মধ্যে লেখা। আয়োনাইজিং পাওয়ারের ব্যাপারটা কি? বেটা পার্টিকেলস আর লাইটার এন্ড হ্যাভ আ লোয়ার ভ্যালু অফ চার্জ দেন আলফা পার্টিকেল। তো একে হলো আলফার থেকে ম্যাস কম, এর উপরে তার চার্জও কম। তো তাহলে কি হবে? সো বেটা মাইনাস পার্টিকেলস ইন্টারঅ্যাক্ট উইথ ম্যাটার লেস অফেন, সো দে হ্যাভ আ লোয়ার আয়োনাইজেশন পাওয়ার দেন আলফা পার্টিকেল। তো লোয়ার আয়োনাইজেশন পাওয়ার আছে দেখে কি হয়েছে, রেঞ্জের সাথে আমরা কিভাবে রিলেট করলাম এটাকে? দাস বেটা পার্টিকেলস হ্যাভ আ লঙ্গার রেঞ্জ, দে ক্যান ট্রাভেল লং ডিস্টেন্সেস থ্রু এয়ার, বেটা পার্টিকেলস ক্যান পেনিট্রেট ইজিলি থ্রু পেপার। আলফা তো পেপারের ভিতর দিয়ে পেনিট্রেট করতে পারতো না, তো বেটা ঠিকই পেপারের ভিতর দিয়ে পেনিট্রেট করতে পারে, কিন্তু তাদেরকে কি করা যায়? একটা মিলিমিটার বা মিলিমিটার ঠিক একটা অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কি করা যায়? বেটা পার্টিকেলকে স্টপ করা যায়। তো এইটা হলো আমাদের বেটা পার্টিকেলের এক্সপ্লেনেশন।
গামা অ্যাকচুয়ালি আমাদের কিভাবে আয়নাইজেশন কজ করায় এটা তোমাদেরকে আলাদা করে দেখাইছিলাম আমি, যে গামা কি করে, ইট স্প্লিটস ইনটু অ্যান ইলেকট্রন এন্ড আ পজিট্রন, দেন তারা আয়নাইজেশন করে। এই জিনিসটা আমাদের সিলেবাসে নাই, জাস্ট এটা এক্সপ্লেনেশন আলাদা দিয়ে রাখছিলাম, এটা ওই যে ভিডিও দিব ওখানে মধ্যে থেকে দেখতে পারবা। এখন আমরা জাস্ট সিলেবাসের ভিতরে যা আছে ওইটার মধ্যে ফোকাস করতেছি। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, গামা রেজ। গামা কি জিনিস, এটা তো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি অনেক বেশি এন্ড যার ওয়েভলেন্থ অনেক ছোট। তো এখন কি করে, যেহেতু এটা ওয়েভ, তার কোনো ম্যাসও নাই, তার কোনো চার্জও নাই, তো সে এখন কি করবে, এর জন্য সে ম্যাটারের সাথে খুবই কম ইন্টারঅ্যাক্ট করবে। তো তার মানে তার আয়নাইজিং পাওয়ার হবে অনেক কম, এন্ড আয়নাইজেশন পাওয়ার যত কম, আমরা তো এতক্ষণে লজিকটা অলরেডি আবার রিক্যাপ করে নিছি যে আয়নাইজেশন পাওয়ার যত কম হবে তার পেনিট্রেটিং পাওয়ার তত বেশি হবে। তো এই ব্যাপারগুলাই ছিল আমাদের ফার্স্ট এর চ্যাপ্টারের মধ্যে। দেন উই actually studied about what? Then actually we studied about the nuclear reactions, তাই না? আমরা এরপরে নিউক্লিয়ার রিঅ্যাকশন গুলা নিয়ে মেইনলি স্টাডি করছি। ওয়ান মিনিট। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাকশন গুলো যে আমরা দেখি যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে কি করতে হবে, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে the mass numbers must balance individually and the atomic numbers must also balance individually। তো এগুলা ব্যালেন্সিং ইকুয়েশন নিয়ে তো কারো কোনো প্রবলেম হয় না, হয়? এগুলো তো একদম বাচ্চাদের মতো, যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে আমাদের ম্যাস নাম্বার ইন্ডিভিজুয়ালি সেম থাকতে হবে, অ্যাটমিক নাম্বার ইন্ডিভিজুয়ালি সেম থাকতে হবে। সো তাহলে যদি কোনো কিছু মিসিং থাকে, ওই ম্যাস নাম্বার বা অ্যাটমিক নাম্বার ডিটারমাইন করে আমরা বের করতে পারবো, তাই না? সো এই ইকুয়েশন গুলা নিয়ে আই হোপ তোমাদের কোনো প্রবলেম নাই। যে এখানের মধ্যে এইসব টাইপের ইকুয়েশন কি, একটা থোরিয়াম এখানের মধ্যে একটা বেটা ডিকে করলো, তো এখন এটা কমপ্লিট করতে বলছে। তো উপরে হলো 234, এখানে হলো 0। সো তাহলে এই প্যালাডিয়ামের এখানে কত হবে, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে 234, তো তাহলে রাইট হ্যান্ড সাইডেও 234 হইতে হবে। সো তাহলে দিস ইজ 234। এখন এখানে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে দা অ্যাটমিক নাম্বার ইজ 90 আর রাইট হ্যান্ড সাইডে এখানে -1। সো তাহলে বোথ এন্ডে 90 বানানোর জন্য এটা কত হইতে হবে, 91 হইতে হবে। সো এইসব জিনিস আমরা বাচ্চাকাল থেকে করে আসতেছি, এইসব জিনিস আমাদের প্রবলেম হওয়া উচিত না। দেন এখানে যে অ্যাটমিক ম্যাস নাম্বার 4 অ্যাটমিক নাম্বার 2, এটাকে এটা একটা আলফা পার্টিকেল, এরকম সাইনও দিতে পারি অর HEও লিখতে পারি, একই কথা। দেন উপরে 4 আর এখানে 216, সো তাহলে এখানে কত হবে, 212, আর এখানে 2, এখানে 82, তো তাহলে এটা কত হবে, 84। সো এইভাবে করে আমাদের ইকুয়েশন গুলি ব্যালেন্স করতে হবে। আই হোপ এগুলো নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন হয় না, হয়? তো তাহলে কনফিউশন না হলে তো ভালো। এখন আমরা এখানের মধ্যে দেখি রেডিয়েশন এন্ড হাফ লাইফ। তো রেডিয়েশন এন্ড হাফ লাইফের এখানের মধ্যে ফার্স্ট অফ অল কাজটা কি, যে আমাদের আয়নাইজিং রেডিয়েশন, এটা কি আমাদের জন্য তো হার্মফুল, যে আমাদের বডি যদি এরকম আয়নাইজিং রেডিয়েশনের এক্সপোজারে আসে, আমাদের বডির সেল গুলাকে কি করবে, আমাদের বডির সেল গুলাকে আয়নাইজ করে ফেলতে পারে। তো তাহলে বায়োলজির টার্মে যে জিনিসটা আমরা কি বলি, যে সেল মিউটেশন হবে। তো এই যে সেল মিউটেশন যদি হয়, এটা কি আমাদের বডির জন্য ভালো? সেল মিউটেশন হইলে পরে তো ইট ক্যান ইভেন্চুয়ালি লিড টু ক্যান্সার। সো তাহলে এটা তো আমাদের জন্য ভালো না। তো এই যে আমাদের চারপাশে হাইলি রেডিও অ্যাক্টিভ কোনো ম্যাটেরিয়াল আছে নাকি না, বা আমরা কি খুব বাজে লেভেলের রেডিয়েশনের মধ্যে এক্সপোজড আছি নাকি না, এটা বোঝার জন্য কি করতে হবে, এটা বোঝার জন্য আমাদের রেডিয়েশনকে ডিটেক্ট করতে পারতে হবে। তো আমরা এরকম আয়নাইজিং রেডিয়েশন ডিটেক্ট করার জন্য কি ইউজ করতে পারি, আমরা এরকম আয়নাইজিং রেডিয়েশন ডিটেক্ট করার জন্য দুইটা জিনিস মেইনলি আমরা নাম শিখছি। একটা হলো ফটোগ্রাফিক ফিল্ম, যেটা কি হয়ে যায়,
ক্লাউডি হয়ে যায় বা এরকম একটা স্ট্রং একটা ইমেজ ফর্ম করে, তো ওখানে থেকে আমরা কি বুঝি যে ফগি হয়ে গেলে, যে ফটোগ্রাফিক ফিল্মটা এরকম ফগি হয়ে গেলে পরে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা কি আছি ওরকম আয়নাইজিং রেডিয়েশনের এক্সপোজারে আছে। সো যেসব সায়েন্টিস্টরা এরকম নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ওইসব জায়গাগুলোতে কাজ করে বা নিউক্লিয়ার রেডিয়েশনের এইসব নিয়ে কাজ করে, তারা কি করে, দে অলওয়েজ ওয়্যার আ ব্যাজ দ্যাট কন্টেইনস আ ফটোগ্রাফিক ফিল্ম, এন্ড ততক্ষণ পর পর তারা ওই ব্যাজটাকে চেক করে এন্ড দেখে যে ব্যাজটা কি ক্লাউডি আছে নাকি নরমাল আছে। তো ক্লাউডি হয়ে গেলে তখন তারা কি বুঝে যে কোনো একটা আননোন সোর্স থেকে বা কোনো একটা জায়গা থেকে রেডিয়েশন রিলিজ হইতেছে, তো তাহলে তারা তাড়াতাড়ি শেল্টারে যাবে বা নিজেদেরকে রেডিয়েশন থেকে বাঁচায় নিবে। এটা তো একটা আছেই। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো আমাদের গাইগার মুলার টিউব অর জিএম টিউব। তো এখন জিএম টিউব আর ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে আমরা কি করতে পারি, রেডিয়েশন ডিটেক্ট করতে পারি, কিন্তু জিএম টিউব আমাদের আরেকটা জিনিস দিয়ে ভালো, কি দিয়ে ভালো, GM tube can also give us the amount or the value of radiation, যে পার সেকেন্ডে কয়টা আনস্টেবল নিউক্লিয়াস ডিকে করতেছে, যে প্রতি 1 সেকেন্ডে কয়টা আনস্টেবল নিউক্লিয়াস ডিকে করতেছে, এটা আমরা কিসে থেকে বের করতে পারি, গিগার মুলার টিউবের সাথে একটা কাউন্টার লাগাই দিলে পরে ওখানে থেকে রিডিং নিয়ে বের করতে পারি। সো এখন পার সেকেন্ডে যে ডিসইন্টিগ্রেশনটা হয় এই জিনিসটাকে আমরা কি বলি জাবের, অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি। আর এই অ্যাক্টিভিটির ইউনিট কি, বেকুয়েরেল। বেকুয়েরেল। তো বেকুয়েরেল হলো আমাদের ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি, যে নাম্বার অফ ডিসইন্টিগ্রেশনস পার সেকেন্ড। তো এই জিনিসটা এরপরে আমরা তো বলতেছিলাম যে আমাদের চারপাশে তো এরকম রেডিয়েশন থাকলে সমস্যা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা হাজার হাজার বছর ধরে আমাদের বডিটা কি হয়ে গেছে, অ্যাডাপ্ট করে নিছে যে আমাদের চারপাশে কিন্তু অ্যাকচুয়ালি লো লেভেল হইলে পরেও কি আছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেডিয়েশন অলওয়েজ প্রেজেন্ট আছে। এই জিনিসটাকে আমরা কি বলি, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন জিনিসটা কি, যে ইট ইজ আ লো লেভেল আয়নাইজিং রেডিয়েশন দ্যাট ইজ অলওয়েজ প্রেজেন্ট অ্যারাউন্ড আস। তো এখন এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা এটা কেন আসে, এটার জন্য রেসপন্সিবল কে, এখানের জন্য আমাদের ন্যাচারাল কয়টা সোর্সও আছে আবার আর্টিফিশিয়াল কয়টা সোর্সও আছে। ন্যাচারাল সোর্সের মধ্যে হলো রেডন গ্যাস, যেটা নাকি আর্থের রক থেকে আমরা ওরকম পাইতে পারি, যে ইগনিয়াস রক গুলার মধ্যে ওখানে রেডন গ্যাস ওরকম স্টোর হয়ে থাকে, দেন ওগুলা কি করে অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায়। দেন গ্রাউন্ডস এন্ড বিল্ডিংস, মেডিকেলের এটা আমরা কি করতেছি, হিউম্যানরা নিজেরা ইন্ট্রোডিউস করতেছি ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে। দেন ফুডস এন্ড ড্রিঙ্কস এর মধ্যে। আর কসমিক রেজ এই জিনিসটা কি, এটা আমাদের ন্যাচারাল, যে কসমিক রে এসে আর্থের মধ্যে বোমবার্ড যখন করে তখন কসমিক রে কি করে, আমরা কার্বন 14 ডেটিং যেটা আমরা পড়ছিলাম আগে, আজকেও পড়বো। তো এখন হাউ কার্বন 14 ইজ অ্যাকচুয়ালি ফর্মড ইন দ্য অ্যাটমসফিয়ার। আমাদের অ্যাটমসফিয়ারের সবচেয়ে অ্যাবান্ডেন্ট গ্যাস কে, আমাদের অ্যাটমসফিয়ারের সবচেয়ে অ্যাবান্ডেন্ট গ্যাস হলো নাইট্রোজেন। তো এখন এই যে কসমিক রেডিয়েশন যখন নাকি আমাদের অ্যাটমসফিয়ারে ঢুকে, হোয়াট হ্যাপেন্স, এই কসমিক রেডিয়েশনটা এসে ফার্স্টেই নাইট্রোজেন গুলাকে হিট করে, নাইট্রোজেন গুলার থেকে কি করে, নাইট্রোজেন গুলার থেকে একটা করে নিউট্রন বের করে দেয়, একটা প্রোটন কি বলে, একটা প্রোটন বের করে দেয়, আর একটা নিউট্রন ওখানের মধ্যে ইন্ট্রোডিউস করে। তো ওখানের মধ্যে কাজটা কি হয়, একটা প্রোটন কমে যায়, একটা নিউট্রন বেড়ে যায়। যে এই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখে নেই, ধরো এটা চ্যাপ্টার নাম্বার 20, কোনটার মধ্যে, পরেরটার মধ্যে থাকার কথা, নাইট্রোজেনের মধ্যে এসে কি করে, কসমিক রেডিয়েশনটা কি, এটা হলো নিউট্রনের বৃষ্টি। তো এখন নিউট্রন এসে কি করলো, নাইট্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে অনেক হাই স্পিডে এসে হিট করছে। এখন কি করবে, নাইট্রোজেনের নিউক্লিয়াসের থেকে একটা প্রোটন বের করে দিবে, আর ওই হাই স্পিডের নিউট্রনটা এসে নাইট্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাবে। সো এইখানে থেকে সে কি প্রডিউস করতেছে, ইট ইজ প্রডিউসিং কার্বন 14। এই কার্বন 14 যায় পরে আমরা কি করতে পারি, এটা ইউজ করে উই ক্যান ফাইন্ড আউট দ্য এজেস অফ প্রিহিস্টোরিক অর ওয়ান্স লিভিং অবজেক্টস। তো ওইসব জিনিস নিয়ে আমরা আগে দেখছিলাম, ওই জিনিসটা আমরা দেখবো আবার, যে এখানে পড়ে নেই, এটা রেডিও কার্বন ডেটিং আর কার্বন 14 ডেটিং যেটা।
Radiocarbon dating measures the level of an isotope called carbon-14. This is made in the atmosphere. কিভাবে আমাদের carbon-14 atmosphere বানানো হয়? Cosmic rays from space are continually raining down on the earth. These have a lot of energy. When they hit atoms of gas in the upper layers of the atmosphere, the nuclei of the atoms break apart. The parts fly off at high speed. If they hit other atoms, they can cause nuclear transformations to take place. যে ওই কসমিক রেডিয়েশন অন্য অ্যাটমে হিট করলে পরে কি করতে পারে? নিউক্লিয়ার ট্রান্সফরমেশন করতে পারে। কি হবে? These transformations turns the elements in the air into isotopes. কেমন? One such collision involves fast moving neutrons striking the atom of a nitrogen. The nitrogen forms nearly 80% of our atmosphere. So তাহলে the nuclear reaction is this. Notice that as in the other nuclear equations that we have seen, the top numbers which show the number of nucleons, that is proton and neutron, that is mass number, add up to the same total on each side of the equation. ওরকম সেম ওয়েতে যে আমাদের mass number and atomic number কি থাকতে হবে? কনজার্ভ থাকতে হবে। সো এই সব ব্যাপারগুলো আমরা আগে থেকে জানতাম। তো এখন এই জিনিসটা আমরা কার্বন-14 ডেটিং এ কিভাবে ইউজ করব এটার মধ্যে আসতেছি। ওকে, তো এখন আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্স নিয়ে আমরা পড়তেছিলাম, তো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্স নিয়ে এটা আমরা দেখে নিই আগে। আচ্ছা, তো তাহলে এই কসমিক রে এই কথাটা বললাম। সো এইভাবে করে কি হয়, আমাদের অ্যাটমসফিয়ারে একটা সার্টেন লেভেল অফ রেডিয়েশন অলওয়েজ কি আছে? প্রেজেন্ট আছে। তো তাহলে এইটা নিয়ে আমাদের যখন নাকি এক্সপেরিমেন্ট করব কি করতে হবে? উই হ্যাভ টু কিপ ইনটু কনসিডারেশন দ্যাট এরকম লো লেভেলের একটা রেডিয়েশন অলওয়েজ প্রেজেন্ট থাকে। সো হোয়াট উই নিড টু ডু, এই লো লেভেলের এই রেডিয়েশনটাকে অলওয়েজ আমাদের মেইন রিডিং এর থেকে সাবট্রাক্ট করতে হবে, তাই না? এটাকে আমরা কি বলি? কারেক্টিং ফর ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এটা আমরা আসবো একটু পরে, যে হাফ লাইফের যেসব এক্সপেরিমেন্ট আমরা করব, বের করার এক্সপেরিমেন্ট ওইটা। আচ্ছা, এই যে একটা টার্ম বললাম হাফ লাইফ, হাফ লাইফ কি জিনিস? রাইসা মনে আছে? হোয়াট ইজ হাফ লাইফ? রাইসা কি শুনতেছো? কেউ কি বলতে পারবা হোয়াট ইজ হাফ লাইফ? কি পড়ছিলা? Time taken for a radioactive isotope to decrease by half. Time taken for the activity of an isotope to decrease by half, or time taken for the mass of an isotope to decrease by half. যেটাই বলো দুটোটাই কারেক্ট। যে অ্যাক্টিভিটি হাফ হইতে যতক্ষণ সময় লাগে ওটাকে আমরা হাফ লাইফ বলি, অর ম্যাস ইনিশিয়াল ম্যাস ছিল সামথিং, তো ওইটা হাফ হইতে কতক্ষণ সময় লাগে ওটাকে আমরা কি বলি? হাফ লাইফ বলি। এখন রেডিও অ্যাক্টিভ ডিকে কে আমরা কি বলি? রেডিও অ্যাক্টিভ ডিকে ইজ অ্যান এক্সপোনেনশিয়াল ডিকে। এক্সপোনেনশিয়াল ডিকের এই ব্যাপারটা কেমন? অলওয়েজ তার হাফ হইতে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নেয়। যে কোন একটা এক্সপোনেনশিয়াল যদি এমন তুমি কার্ভ আঁকো সুন্দর করে, এমন এক্সপোনেনশিয়াল কার্ভ আঁকলে পরে কি হবে? it will always take equal amount of time to decrease by half. যে এরকম মনে করো আমি একটা কি করলাম? এক্সপোনেনশিয়াল গ্রাফ ড্র করলাম। তো এখন this is the initial value, তো this is the first 100%। তো এটা যদি 100% হয় তো তাহলে এটা আমাদের কি হবে? মিড পয়েন্টের এখানে this is 50%। তো 100% থেকে 50% এর নামতে যে সময়টা লাগে এটাকে আমরা কি বলি? এটা হলো আমাদের একটা হাফ লাইফ। এইটা যদি 50% হয় তো তাহলে এটার হাফে যায় আমাদের কি হবে? 25। এটা যদি 25 হয় তো তাহলে এইটার হাফ আমাদের কত হবে? 12.5। এইখানের মধ্যে আমাদের কার্ভটা ঠিক আছে, সমস্যা নাই রাইসা। তো এখন এখানের মধ্যে কি
প্রত্যেকবার আমরা কি দেখতেছি, আমরা রাফ একটা স্কেচ করছি, বাট অ্যাপ্রক্সিমেটলি এভরি টাইম ইনিশিয়াল যেই ভ্যালুই থাকুক না কেন ওইটার থেকে অর্ধেক হইতে অলওয়েজ কি নেয়, সেম অ্যামাউন্ট অফ টাইম নেয়। যে মনে করো আমরা যদি এখানে 100 আছে, দিস উইল বি 75, তো দিস উইল বি 70, তো 70% হলো এটা। 70 এর হাফ কত যাবে? 35 35। তো 70 এখানে 35 টা কোথায় হবে? 15 নিচে 25 এর উপরে, সামথিং ওভার হিয়ার। তো এখানে মধ্যে দেখো 70 থেকে 35 এর নামতে অলওয়েজ কি লাগতেছে, টাইমের ভ্যালুটা কিন্তু আমাদের অলওয়েজ ফিক্সডই থাকতেছে, বুঝতে পারছো? তো এটা হলো আমাদের এক্সপোনেনশিয়াল ইকুয়েশনের মেইন একটা ফান পার্ট, যে এটা অলওয়েজ কি থাকে, হাফ হইতে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নেয়। এইসব ব্যাপারগুলা তোমরা আরো A2 তে উঠলে আরো মজা করে দেখতে পারবা। যে A2 ব্যাচের ওদের জন্য ওদের এক্সেল এর স্প্রেডশিট বানায়, ওদের এক্সেল এরকম গ্রাফ আঁকা শেখানো হয়েছে। এক্সেল এর স্প্রেডশিট থেকে গ্রাফ কিভাবে বানায় ওই জিনিসটা দ্বারা তোমাদেরকে দেখাই, এক মিনিট। এখন কি কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাইতেছো? হ্যাঁ ভাই হ্যাঁ ওদের এরকম এই যে টাইম আর কারেন্ট, এটা ক্যাপাসিটর, ক্যাপাসিটর নামের একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, আর কম্পোনেন্ট আছে। ওইটার জন্য ক্যাপাসিটরেরও কি করে, সে এক্সপোনেনশিয়ালি তার কারেন্টের ভ্যালুটা কমতে থাকে। তো রেডিও অ্যাক্টিভ ডিকে আর ক্যাপাসিটরের এরকম বিহেভিয়ার একদম সেম। তো এইগুলা জিনিস তোমরা A2 তে উঠলে পরে দেখবা যে এরকম এক্সেল এমন স্প্রেডশিট বানায় কি করা যায়, ডিরেক্টলি তার কাছ থেকে এমন গ্রাফ প্লট করে ফেলা যায়। যে মনে করে এই যে গ্রাফটা ডিলিট করলাম, দেন আমরা এখানে থেকে আবার কি করতে পারবো, গ্রাফ এখানের মধ্যে প্লট করতে পারবো। কিভাবে? জাবের তো পারো এগুলা প্লট করতে নাকি? হ্যাঁ করছিলাম ভেরি গুড। কিন্তু কষ্ট হয়েছে। তাহলে এখানের মধ্যে থেকে শিখে নিবা, এটা এত বেশি প্রবলেম না। এটা কি, কারেন্ট ভার্সাস টাইম গ্রাফ। তো এখন এখানে এক্স ভ্যালিউজ কোনগুলা? এক্স ভ্যালিউজ হলো আমাদের এইগুলা, আর এখানের মধ্যে ওয়াই ভ্যালিউজ কোনগুলা? কারেন্টের গুলা। তো এই এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো সিলেক্ট করে দিলে পরে তারা কি করে দিবে, আমাকে অটোমেটিক এমন একটা গ্রাফ স্কেচ করে দিবে বা প্লট করে দিবে, বুঝতে পারছো? তো এটা করা অনেক ইজি, এগুলো তোমরাও শিখবা আর একটু বড় হইলে, ওকে? আর নিজেরাও শিখে রাখতে পারো আলাদা। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট টাই জয়েন করো আগে, ওকে? আচ্ছা, তো এখন আমরা এখানের মধ্যে আবার শুরু করে যে আমরা হাফ লাইফ নিয়ে কথা বলতেছিলাম। তো ওখানের জন্য বলতেছিলাম যে রেডিওঅ্যাক্টিভ ডিকে হলো এক্সপোনেনশিয়াল ডিকে। তো এক্সপোনেনশিয়াল ডিকের একটা স্পেশালিটি কি, ইট অলওয়েজ টেকস ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম টু ডিক্রিজ টু হাফ ভ্যালু। হাফ ভ্যালু অফ হোয়াট? হাফ ভ্যালু অফ অ্যাক্টিভিটি আর হাফ ভ্যালু অফ ম্যাস, যেটাই বলো। তো ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে যে টাইমটা নেয় ওই টাইমটাকে আমরা কি বলি, হাফ লাইফ ফর দ্যাট সার্টেন আইসোটোপ। তো এরকম। তো এখন আমরা এমন গ্রাফ থেকে হাফ লাইফ বের করা শিখছি, প্লাস ক্যালকুলেশন দিয়ে আমরা কি করতে পারি, হাফ লাইফ বের করতে পারি। এই যে আমাদের এখানের মধ্যে কারেক্টেড কাউন্ট রেট, এই কারেক্টেড কাউন্ট রেটের ব্যাপারটা আমরা এই যে প্রথমের দিকেই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ওইটার সাথে বলতেছিলাম, তাই না? যাবে কি বলতেছিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তো সারা জীবনই আমাদের অ্যারাউন্ডে প্রেজেন্ট আছে, যদিও ফ্লাকচুয়েট করে, পুরোপুরি ফিক্সড কোনো ভ্যালু না, বাট অন এভারেজ তাকে একটা ভ্যালু এরকম আমরা কি করতে পারি, প্রতিটা এক্সপেরিমেন্টের আগে ফার্স্টে আমরা মনে করো 10-15 মিনিট গিগার মুলার টিউবটা অন করে রাখবো, টু জাস্ট টেক রিডিং ফর হোয়াট, জাস্ট টেক রিডিং ফর ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা নিয়ে ওটাকে নোট ডাউন করে রাখলাম এভারেজ করে। দেন আমরা সোর্স নিয়ে আসছি। তো এখন সোর্স দিয়ে যেই
রিডিংটা পাবো, এই সোর্স দিয়ে রিডিংটা পাওয়াটা কি, সোর্স প্লাস ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সহ আমরা রিডিং পাইতেছি। তো জাস্ট সোর্সের জন্য কতটুকু রিডিং আসছে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভ্যালুটাকে মাইনাস করতে হবে। সো তাহলে আমরা ফার্স্ট এর জন্য কি করে রাখি, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভ্যালুটা বের করে রাখলাম, দেন সোর্স সহ যে রিডিংটা আসছে ওখানে থেকে কি করতে হবে, উই উইল হ্যাভ টু সাবট্রাক্ট দা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ভ্যালু। ওকে, তো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট কাজ। তো এখন এখানের মধ্যে হাফ লাইফের ক্যালকুলেশন আছে কতগুলা, এই ক্যালকুলেশন গুলা এখানের মধ্যে থেকে আই হোপ তোমাদের প্রবলেম হয় না। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। তাও বলতেছে একটা স্যাম্পলের সার্টেন আইসোটোপ যেটার অ্যাক্টিভিটি হলো 200। এখন বলতেছে if the isotope has a half life of 20 minutes what is the activity of the sample after 1 hour। তো হাফ লাইফ হলো 20 মিনিট, মানে কি প্রতি 20 মিনিটে তার অ্যাক্টিভিটি কত হবে, হাফ হবে। তো তাহলে 20 মিনিটে একবার হাফ হবে। তো তাহলে 1 ঘন্টায় কয়টা 20 মিনিট হয়, হাউ মেনি 20 মিনিটস মেক 1 আওয়ার, 3টা হাফ লাইফ বা 3টা 20 মিনিট মিলে কি হবে, 3টা 20 মিনিট মিলে 1 আওয়ার হবে। তো তাহলে হাউ মেনি হাফ লাইফস উইল পাস ইন দিস 1 আওয়ার টাইম, 3 হাফ লাইফস উইল পাস। তো তাহলে 3 বার হাফ হবে। তো তাহলে 200 ফার্স্ট 20 মিনিটস এ একবার হাফ হইলো, সেকেন্ড 20 মিনিটস আরেকবার হাফ হইলো, লাস্ট 20 মিনিটস আবার হাফ হলো। সো তাহলে হাফ ইনটু হাফ ইনটু হাফ। তো তাহলে 100 50 25। সো তাহলে ফাইনালি অ্যাক্টিভিটি কত থাকবে, আফটার 1 আওয়ার, আফটার 1 আওয়ার দ্য রিমেইনিং অ্যাক্টিভিটি উইল বি 25 বেকুয়ারেল। এখন বলতেছে 3 ঘন্টা পর কি হবে। তো 1 ঘন্টায় 3টা হাফ লাইফ গেলে 3 ঘন্টায় কয়টা হাফ লাইফ যাবে, 9টা হাফ লাইফ। সো তাহলে 200 এর সাথে কি করব, 200 এর সাথে আমরা 9 বার হাফ মাল্টিপ্লাই করব। অর আমরা এমন বলতে পারি যে 1/2 9 বার মাল্টিপ্লাই করা আর হাফ টু দি পাওয়ার 9 লেখা একই কথা না। তো তাহলে আমাদের কি বলতে পারি, দ্য রিমেইনিং অ্যাক্টিভিটি উইল বি হাফ টু দি পাওয়ার 9 টাইমস দ্য অরিজিনাল ভ্যালু। তো তাহলে 2 টু দি পাওয়ার 9 এর ভ্যালু কত, 512। তো তাহলে এখানের মধ্যে বলতেছে কি, সো 1/512 of the original activity or amount। তো এই জিনিসটা এগুলা টাইপের কোশ্চেন, আই হোপ এগুলাতে তোমাদের প্রবলেম ফেস করার কথা না। স্টিল তোমাদেরকে যেটা বলছি যে বুকলেটের কোশ্চেন গুলা, যে চ্যাপ্টার ওয়াইজ বুকলেট প্লাস ইয়ার ওয়াইজ বুকলেট সবগুলার কোশ্চেন গুলা বারবার করে তোমাদের রিভিউর মধ্যে রাখতে হবে। কোশ্চেন পেপারটা আমাদের অ্যাকচুয়াল জিনিস। কোশ্চেন পেপার প্র্যাকটিসের মধ্যে না রাখলে পরে মেইন এক্সামে ওরকম লিখার ওয়েটা পাবা না, যে তুমি লিখবা অ্যান্সার কয়টা কিন্তু বানায় লিখতে গেলে অনেক টাইম যাবে, এন্ড কি হবে, তোমার মার্ক স্কিমের অ্যান্সার গুলোর সাথে হ্যাবিচুয়েটেড না থাকলে বা পয়েন্টস গুলা অলওয়েজ অন দ্য টপ অফ ইওর হেড না থাকলে পরে তোমার খুবই টাইম কনজিউমিং একটা এক্সাম হবে, এন্ড ফাইনালি মার্কসও বেশি পাবা না, বিকজ মার্ক স্কিমের সাথে ওরকম পয়েন্টস আমাদের মিলার পসিবিলিটি থাকবে কম। তো এর জন্য তোমাদের কি করতে হবে, কোয়েশ্চেন পেপারটা যে বুকলেটটা ওরকম ভালো মতো অলওয়েজ রিভিউর মধ্যে রাখতে হবে। বুঝতে পারছো? তো তাহলে এইটা গেল আমাদের এখানের কাজ। এরপরে কি জিনিস, অ্যাপ্লিকেশনস অফ রেডিও অ্যাক্টিভিটি। যে রেডিও অ্যাক্টিভিটি আমরা অনেক জায়গায় এরকম ইউজ করতে পারি। কি করে, আমাদের মেডিকেলের মধ্যে রেডিও অ্যাক্টিভিটির অনেকগুলো ইউজ আছে। ফার্স্ট এর ইউজটা কি, ফার্স্টে হলো এটাকে দিয়ে ডায়াগনোসিসের কাজ করা যায়, অর এটা দিয়ে ট্রেসারের কাজ করা যায়। যে আমরা কি করতে পারবো, কোনো একটা এরকম অ্যাবনরমালিটি বডির ভিতরে দেখা দিলে পরে ওগুলাকে আমরা কয়টা জিনিস কি করতে পারি, রেডিও অ্যাক্টিভিটি ইউজ করে ট্রেস করতে পারি বা ডিটেক্ট করতে পারি। এরকম একটা কোশ্চেন তো তোমাদেরকে অলরেডি ওই যে তোমরা বলছিলা না কিসে, ওই যে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য আয়োডিন জিসিএস এর যে স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল ছিল ওখানের মধ্যে যে থাইরয়েড গ্ল্যান্ডের ওখানে আমরা কিভাবে আয়োডিন ইউজ করে ডিটেক্ট করতে পারবো যে প্রবলেম আছে নাকি না। তো এখন ওখানের মধ্যে কি, থাইরয়েড গ্ল্যান্ড ইজ সেনসিটিভ টু আয়োডিন, যে তারা আয়োডিনকে অ্যাবজর্ব করে। তো এখন আয়োডিনের এরকম আমরা সুন্দর মতো চুজ করব কি, আয়োডিনের একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ চুজ করব, তাহলে যেন কি হয়, সে বডির ভিতরে গেলে পরে ওখান থেকে আয়নাইজেশন রেডিয়েশন ছাড়লে আমরা বাইরে থেকে ওটাকে মনিটর করতে পারবো বা চেক আপ করতে পারবো। তো এখন ওখানের মধ্যে আমাদের কয়টা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখা লাগতেছিল। কি জিনিস,
হাফ লাইফ যেন অনেক বেশি বড় না হয়ে যায়, তাহলে কি করবে, বডির ভিতরে অনেক বেশি দিন ধরে রেডিও অ্যাক্টিভিটি থাকবে। আবার হাফ লাইফ বেশি কমও হওয়া যাবে না যে বডির ভিতরে যাওয়ার আগে কি হয়ে গেল, তার অ্যাক্টিভিটি সব কমে গেছে বা অনেক তাড়াতাড়ি সে স্টেবল হয়ে গেছে, এমন হইলেও হবে না। এরপর আবার ব্যাপারটা কি জানা লাগবে, সে আলফা রেডিয়েশন রিলিজ করলে হবে না, বিকজ আলফা তো আমাদের স্কিনকে পেনিট্রেট করে বাইরে পর্যন্ত আসতেই পারবে না। সো তাহলে ইট মাস্ট বি আ বেটা অর গামা এমিটার, তো এমন টাইপের জিনিস। এরপরে আবার কি করা যায়, যে আমরা পড়ছিলাম না যে গামা রেডিয়েশন ক্যান কজ এন্ড কিওর ক্যান্সার, যে কজও করাইতে পারে কিওরও করাইতে পারে। সো গামা রেডিয়েশন দিয়ে ক্যান্সারাস সেলকে কি করে ফেলা যায়, গামা রেডিয়েশন দিয়ে ক্যান্সারাস সেলকে মেরে ফেলা যায় বাই ইরেডিয়েশন। যে গামা রেডিয়েশন দিয়ে ইরেডিয়েট করব, তো তখন কি করবে, সে ক্যান্সারাস সেলকে মেরে ফেলতে পারবে। দেন গামা রেডিয়েশন দিয়ে আমরা ওরকম ফ্রুটস এন্ড আদার পেরিশেবল গুডস ওগুলাকে স্ক্যান করলে পরে তখন কি হয়, তখন যে ওগুলার মাইক্রো অর্গানিজম গুলি মারা যায়, তো তাহলে খাবার এত তাড়াতাড়ি কি করবে না, পচবে না। এরপর আরো কি কি পড়ছিলাম, যে মেডিকেল ইকুইপমেন্ট যেসব আছে ওগুলাকে স্টেরিলাইজেশন করতে পারি। কি হবে, একটা পেশেন্টের উপর ইউজ করা যেসব মেডিকেল ইকুইপমেন্ট গুলো ছিল, ওই পেশেন্টের যেসব জার্মস আছে বা যেসব ডিজিজ গুলা এটার মধ্যে লেগে আছে, ওগুলার ব্যাকটেরিয়া গুলা যেগুলো এটার মধ্যে ইনকর্পোরেটেড আছে, ওটাকে কি করতে হবে, ক্লিন করতে হবে। জাস্ট গরম পানিতে ওরকম ছুরি টুরি গুলা ধুইলে পরে হয় না, কি করা লাগে, তাদেরকে আমাদের ওরকম ইরেডিয়েশন দিয়ে গামা রেডিয়েশন দিয়ে কি করে রাখা লাগে, স্টেরিলাইজেশন করে রাখা লাগে, তাহলে যেন কি হয়, ওই হার্মফুল ওই ব্যাকটেরিয়া গুলি বা মাইক্রো অর্গানিজম গুলা যেন মরে যায়। এরপর আরো কি ছিল, ইন্ডাস্ট্রিয়াল কতগুলা ইউজ ছিল। ইন্ডাস্ট্রিয়াল ইউজ গুলার মধ্যে কি একটা হলো, আমরা কি করতে পারি, কোন একটা মনে করো কোলের কন্টেইনার আছে, এই যে গেজিং এর জন্য, যে কোন একটা এরকম কোলের কন্টেইনার, যে ব্লাস্ট ফার্নেসের ওখানে কোল দিয়ে ভরে দেন আমরা ওইটাকে কি করি, ব্লাস্ট ফার্নেসটাকে হিট করি না। তো এখন ওখানের মধ্যে তুমি যে কোল দিয়ে ভরতেছো কতটুকু ফিল আপ হয়েছে, ওইটা তুমি ডিরেক্টলি মানুষ দিয়ে না দেখে কি করতে পারো, তুমি কম্পিউটার দিয়ে এরকম মনিটর করতে পারো। বিকজ মানুষ যদি ওখানে দেখতে চায়, এই যে কোল ডাস্ট যে আছে, এই কোল ডাস্ট আমাদের ব্রিদিং এর মধ্যে আসলে পরে তখন কি হইতে পারে, সাফোকেশন হইতে পারে, তো এরকম টাইপের সমস্যা হইতে পারে। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, ডিরেক্ট এরকম দেখতে না যে উই উইল মনিটর ইট রিমোটলি, যে দূরে থেকে আমরা এটাকে কি করব, রিমোটলি মনিটর করব। এরপরে কি করা যায়, we can measure the depth or we can trace the flow of liquids and gases in water. তো এইসব টাইপের অনেকগুলা টাইপ অফ ইনভেস্টিগেশন করা যায়, কিন্তু এইগুলার থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা কি, ডেটিং। যে আমরা কি করতে পারি, we can determine the ages, ওকে, যে আমরা ওরকম ওয়ান্স লিভিং বা নন লিভিং কোন একটা জিনিসেরও কি করতে পারি, এজ বের করতে পারি। এই ব্যাপারটার কাজটা কি ছিল, তোমাদেরকে কি রেডিও অ্যাক্টিভিটির একটা ইয়ে দেখাইছিলাম না, একটা গেমস দেখাইছিলাম না, যে এজ ডেটিং কিভাবে করে এজ ওরকম বের করা যায়, জাবের দেখাইছিলাম। হ্যাঁ দেখেছি। আচ্ছা, তো তাহলে ওখানের মধ্যে থেকে কি করা যায়, ফার্স্ট অফ অল ওয়ান্স লিভিং ম্যাটার যেগুলো আছে ওদের মধ্যে কার্বন ডেটিং করে তাদের এজটা বের করা যায়। কার্বন ডেটিংটা কিভাবে কাজ করে মনে আছে কাবিও? না ভাইয়া। আচ্ছা, তো তাহলে কার্বন ডেটিং এর এই জিনিসটা অ্যাকচুয়ালি কি ছিল, কার্বন ডেটিং এর মেইন ব্যাপারটা ছিল যে তোমার আমরা আর্কিওলজিক্যাল সাইট থেকে কোন একটা ওয়ান্স লিভিং কোন জিনিস আমরা পাইলাম, মনে করো কোন একটা মানুষের স্যাম্পল বা কোন একটা কি ফার্নিচার এমন টাইপের কিছু পাইছে। তো ফার্নিচার ওগুলা কি কাঠ দিয়ে বানানো থাকতে হবে আর কি। সো কাঠ কি জিনিস, এটা তো উড। উড তো ইট ওয়াজ কাট ডাউন ফ্রম আ প্ল্যান্ট, কোন একটা গাছ কেটে দেন আমরা কি করছি, ওই ফার্নিচার বানাইছি বা এরকম করছি। বা কোন একটা পুরান টাইপের নৌকা পাইছো, তো নৌকা বা শিপ বা যে জিনিসটাই পাও, ওইসব জিনিস আগের কালে বেশিরভাগ জিনিস কি দিয়ে বানানো থাকতো, উড দিয়ে বানানো থাকতো। তো এই যে এই উড দিয়ে বানানো, এখন এই উডের মধ্যে কি আছে, সে তো একটা অর্গানিক ম্যাটার। তো এখন একটা অর্গানিক ম্যাটার বা একটা অর্গানিক কম্পাউন্ডের মেইন বিল্ডিং ব্লক কে, কার্বন। কার্বন। একটা অর্গানিক ম্যাটারের মধ্যে কার্বন আমাদের অলওয়েজ থাকবেই থাকবে, কার্বন ছাড়া তো অর্গানিক কম্পাউন্ড হয়ই না। তো এখন এই যে আমাদের কার্বন এটার মধ্যে থাকবে, ভালো কথা,
তো এখন এই যে কার্বন থাকে, কার্বনের তো অনেকগুলো আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, আরো অনেকগুলো আছে। মেইনলি কার্বনের আইসোটোপ হলো টোটাল 25টা, কিন্তু আমরা জাস্ট এরকম 3টা এখন জানি ও লেভেলসে থাকতে সময়। তো এখানের মধ্যে কি কার্বন 14টা কি আবার রেডিও অ্যাক্টিভ। আমরা তো দেখলাম যে কসমিক রেডিয়েশন এসে কি করে, নাইট্রোজেনকে কার্বন 14 এ কনভার্ট করে দেয়। সো এই যে কার্বন 14 আমাদের বডির ভিতরেও কি আছে, কার্বন 14 আছে। সো আমরাও কি করতেছি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেডিয়েশন এরকম রিলিজ করতেছে, বুঝছো? সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ওভার হিয়ার, যে কার্বন 14 এর এই প্রেজেন্সের জন্য কি হয়, যতদিন একটা ম্যাটার বেঁচে থাকে, বুঝছো, যতদিন একটা ম্যাটেরিয়াল এরকম বেঁচে আছে ততদিন পর্যন্ত কি হবে, কার্বন 14টা ডিকে হয়ে গেলে তখন আবার ওইটা কি হয়ে যায়, রিপ্লেনিশ হয়ে যায়, বা আগের পজিশনে ফেরত চলে আসে। বিকজ একটা লিভিং ম্যাটার কি করতে থাকে, অলওয়েজ খাইতে থাকে না। তা আমাদের কার্বন মনে করো ডিকে হয়ে গেল, দেন আমরা আবার কোনো খাবার খাইলে পরে তখন কি হবে, ওই খাবারের মধ্যেও তো কার্বন 14 থাকে, সো ওখানের মধ্যে থেকে আবার রিপ্লেনিশ হয়ে যাবে। কিন্তু একবার মারা যাওয়ার পর তখন তো আর কি হবে না, তখন তো আর আমাদের কোনো নতুন করে রিপ্লেনিশ হওয়ার কোনো সুযোগ নাই। তো তাহলে তখন কার্বন 14 যেটা ডিকে করবে ওইটা তো আর কি করবে না, কখনো ফেরত আসবে না। সো এই যে কোন একটা অবজেক্ট যদি মারা যায়, ওয়ান্স লিভিং একটা অবজেক্ট মানে কি, আগে বেঁচে ছিল এখন মারা গেছে। সো এখন ওরকম ওয়ান্স লিভিং কোন একটা ম্যাটারের আমরা কি করলাম, গিগার মুলার টিউব দিয়ে অ্যাক্টিভিটি বের করলাম। দেন সিমিলার টাইপের একটা স্যাম্পল নিয়ে আমরা কি করব, কারেন্টলি লিভিং অবস্থায় আছে এরকম কোন একটা স্যাম্পলের আমরা অ্যাক্টিভিটি বের করব। দেন আমাদের মেইন কাজটা কি হবে, দেখো এই যে এই এক্সাম্পলটার মতো বলতেছে কি 120 গ্রাম অফ লিভিং উড, মানে কারেন্টলি এখন বেঁচে আছে এমন, হ্যাজ আ রেডিওঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি ভ্যালু অফ 24 বেকুয়ারেল। তো তার মানে কারেন্টলি বেঁচে আছে, এখন তার অ্যাক্টিভিটি কত, 24। আর এরকম সেম সাইজের একটা স্যাম্পল, এটা আমরা কি পাইছি, একটা হিস্টোরিক্যাল সাইট থেকে পাইছি, যার অ্যাক্টিভিটি কত আসছে, 6 বেকুয়ারেল। তো এখন তোমাকে বের করতে বললো এই যে তারা হিস্টোরিক্যাল সাইট থেকে যে স্যাম্পলটা পাইছে ওই স্যাম্পলটার এজ কত এটা বের করতে বললো। এখন কার্বন 14 এর হাফ লাইফ তুমি জানো 5600 ইয়ার্স। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ইনিশিয়ালি ছিল 24, যে হিস্টোরিক্যাল সাইটে যে জিনিসটা পাইছে সেও তো একসময় লিভিং ছিল, তাই তো, সেও তো একসময় বেঁচে ছিল, এরপরে মারা যাওয়ার পর তার আস্তে আস্তে অ্যাক্টিভিটি কমছে। তো এখন ইনিশিয়ালি ছিল 24, তো এখন আমরা এটার সাথে হাফ মাল্টিপ্লাই করে করে দেখবো যে কখন যে আমাদের প্রেজেন্ট অ্যাক্টিভিটি সমান হয়। ওকে, তো তাহলে ছিল 24, ওইটাকে একবার হাফ করলাম, হইলো কত, 12, কিন্তু আমাদের অ্যাক্টিভিটির ভ্যালু কত, 6। তো তার মানে এখন আমাদের ভ্যালুর সাথে মিলে নাই। তো তাহলে একবার হাফ মাল্টিপ্লাই করলে হইলো না, তো তাহলে আবার হাফ মাল্টিপ্লাই করব। সেকেন্ড টাইম হাফ মাল্টিপ্লাই করার পর কি চলে আসে, হিস্টোরিক্যাল সাইট থেকে পাওয়া স্যাম্পলের অ্যাক্টিভিটির সমান চলে আসছে। সো তার মানে কয়বার হাফ মাল্টিপ্লাই করা লাগলো কাবিও, 2 বার। 2 বার। সো তাহলে 2 বার হাফ মাল্টিপ্লাই করা লাগছে, মানে কয়টা হাফ লাইফ পাস হইছে, 2টা হাফ লাইফ পাস হইছে। তো একটা হাফ লাইফে টাইম যদি হয় 5600 ইয়ার্স, আর বলছে যে এক্সপোনেনশিয়াল ডিকেতে আমাদের টাইম অলওয়েজ কি লাগে, সেম লাগে। তো তাহলে একটা হাফ লাইফে 5600 ইয়ার্স, তো তাহলে 2টা হাফ লাইফ পাস হইলে পরে কত হবে, 2 into 5600 years, that is 11200 years। বুঝতে পারছো? সো এইভাবে করে মেইনলি আমাদের কার্বন 14 ডেটিংটা করা হয়। এখানের মধ্যে আমাদের কার্বন 14 ডেটিং এর এই জিনিসটা লেখা কি বলতেছে দেখি। As we have already mentioned, isotopes of an element have the same chemical behavior. This means that carbon 14 react with oxygen in our atmosphere to form carbon dioxide. তো ওই কার্বন ডাইঅক্সাইড তো গাছপালা কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি করে, ফটোসিনথেসিসের কাজ করে। সো তাহলে just like much more common and stable carbon 12, the carbon dioxide is then absorbed by plants in the process of photosynthesis. As a result, a proportion of the carbon that makes up any plant will be radioactive form carbon 14. তো তার মানে গাছের মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ কি থাকে, কার্বন 14 থাকে। Included in the plant material, the radioactive isotope carbon 14 enters the food chain. যে গাছপালা আমরা ডাইরেক্ট খাই বা গরু ছাগল এই গাছপালা খায়, দেন ওইটাকে আমরা খাই। তো ওইভাবে করে আমাদের বডির মধ্যে কি চলে আসতেছে,
কার্বন 14 এর ওই জিনিসটা চলে আসতেছে, which means that animals and humans will also have a proportion of carbon 14 in their bodies. These carbon 14 atoms will decay. তারা ডিকে করতে থাকে বিকজ তারা রেডিওঅ্যাক্টিভ হলে তো সে আনস্টেবল থাকবে, সো সে ডিকে করবে। কিন্তু কি হয়, বাট ইন লিভিং প্ল্যান্টস এন্ড অ্যানিমালস দে আর কন্টিনিউয়াসলি রিপ্লেসড বাই নিউ ওয়ান্স। কেন? বিকজ আমরা অলওয়েজ তো এটাকে কি করতে থাকি, রিপ্লেস করতে থাকি, যে খেয়ে আমরা এটাকে কি করে ফেলি, আগের পজিশন নিয়ে আসি। কিন্তু when an organism that is living ছিল অবস্থায়, এখন সে মারা গেছে, when an organism dies the replacement process stops. As time passes, the radioactive carbon decays and the proportion of radioactive carbon in the remains of the plants or animals compared with the stable carbon isotope decreases. তো তাহলে আস্তে আস্তে আমাদের রেডিওঅ্যাক্টিভ কার্বন 14 এর ভ্যালুটা বা তার প্রেজেন্সটা কমতে থাকে বিকজ সে ডিকে করে করে স্টেবল হয়ে যাইতেছে। The half-life for carbon 14 is approximately 5,600 years. This means that every 5,600 years the proportion of carbon 14 in dead plants and animals will half. তো তার মানে half life 5,600 years মানে কি, প্রতি 5,600 years পর পর অ্যাক্টিভিটি কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। The amount of carbon 14 present in the sample of dead plant or animal material is found by measuring the activity of the sample. This is compared with the amount of carbon 14 that could have been present when the sample was part of the living material or living organism. যে আমরা কি করব, আর্কিওলজিক্যাল সাইট থেকে পাওয়া একটা স্যাম্পলের অ্যাক্টিভিটি নিলাম এন্ড সেম সাইজের একটা লিভিং ম্যাটারের জন্য নিব। এখন লিভিং ম্যাটারটা কেন নিতেছি, আমরা কম্পেয়ার করার জন্য যে এই যে ডেড একটা স্যাম্পল পাইছি, এই ডেড স্যাম্পলটা লিভিং অবস্থায় তার অ্যাক্টিভিটি কত ছিল ওইটার একটা গেস করার জন্য বা ওইটার একটা মেজারমেন্ট পাওয়ার জন্য কি করি, প্রেজেন্ট ডেতে কোন একটা স্যাম্পল আমরা নেই, লিভিং স্যাম্পল, দেন ওইটার অ্যাক্টিভিটি মাপি। তো এখন from this it is possible to estimate the age when the source died. তো এই জিনিসটা আমরা মাত্র এখানে ক্যালকুলেশনটা দেখে নিছি। কারো কি এখন এই কার্বন 14 নিয়ে কোনো কনফিউশন আছে? মাত্র আমরা যে জিনিসগুলো দেখলাম। না। ওকে, আজকে আমরা এইখানের মধ্যে বেসিক্যালি শেষ করব, যে আমার একটু পরে আবার A2 ব্যাচের ক্লাস আছে 8টা বাজে, বুঝছো? আমরা নেক্সট দিন যে স্যাটারডেতে ফার্স্ট অফ অল এই রক ডেটিং এর জিনিসটা, রক ডেটিং এর পর ফিউশন এন্ড ফিউশনের চ্যাপ্টারটা, এই দুটো জিনিস আমরা স্যাটারডেতে কভার করব। ওকে, তো তাহলে আজকে আমরা এখানের মধ্যে ক্লাসটা শেষ করব আর কি, ঠিক আছে? আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।